আমাদের সম্পর্ক প্রফেশনাল হলে তো আপনি আমাকে হসপিটালে দেখতে আসতেন না। এই কথাটা ঠিকই বলেছিল নওশীন। ততদিনে একটু একটু করে আরশাদের মনটা দখল করতে শুরু করেছে সে। আরামে অবসরে মনের অজান্তেই আরশাদ তাকে নিয়ে ভাবে। মেয়েটার দুরন্তপনা, নির্ভীকতা, খিলখিল করে হেসে ওঠা, এই সব কিছুই যেন প্রবল আলোড়ন সৃষ্টি করে আরশাদের মাঝে। কাজের মাঝে প্রেমে জড়িয়ে পড়াকে যে আরশাদ নিতান্তই হাস্যকর বলে মনে করত, সে নিজেই শেষমেশ প্রেমে পড়ে গেল নওশীনের। আবারও শুটিং শুরু হলো। এবার আরশাদ অজুহাত খুঁজত চোরা চোখে নওশীনকে দেখবার। শুটিং এর ফাঁকে ফাঁকে এটা সেটা নিয়ে গল্পে মেতে উঠত তারা। আরশাদের বলা কোনো একটা কথায় অট্টহাসিতে ফেটে পড়ত নওশীন, যে হাসি ক্রমেই বাড়িয়ে তুলত তার হৃদস্পন্দন। শুটিং থেকে বাড়ি ফেরা পর্যন্ত সময়টুকু যেন তর্স হইত না। উদ্গ্রীব হয়ে অপেক্ষায় থাকত আরশাদ, বাড়ি ফিরে কখন নওশীনের সঙ্গে ফোনে কথা বলতে পারবে। কতগুলো রাত যে তারা ফোনে গল্প করে কাটিয়ে দিয়েছে তার হিসাব কারো কাছেই নেই। সে কথোপকথনগুলো যে খুব প্রেমের আলাপে ভরপুর ছিল এমনটাও নয়। বন্ধুর সঙ্গে বন্ধু যেসব বিষয় নিয়ে কথা বলে, কখনো নিতান্তই তুচ্ছ, কখনো একেবারে ব্যক্তিগত, এসবই ছিল তাদের কথোপকথনের বিষয়। একটা সময় এলো নওশীনকে না দেখে একটা দিন কাটানো কঠিন হয়ে পড়ল আরশাদের কাছে। যেসব দিনগুলোতে শুটিং থাকতো না সেই দিনে তারা ঘুরে বেড়াতো। অসম্ভব সুন্দর এই সম্পর্কের কোনো নাম ছিল না তাদের কাছে। কখনো প্রেমের স্বীকৃতিও দেয়নি তারা, আবার একে অপরকে কেবল বন্ধু ভাবতেও নারাজ। নামহীন সম্পর্কের বোঝা মাথায় বয়ে দিনগুলো কাটতে লাগলো তাদের। একবার তাদের শখ হলো নৌকায় করে ঘুরে বেড়াবে। চলে গেল সুদূর বিরুলিয়ায়। ইঞ্জিন চালিত নৌকায় সারাদিন কাটবে তারা। নৌকা যখন ঠিক মাঝ নদীতে, তখন নওশীন হঠাৎ বলে উঠল, আমাকে একটা গিফট দাও। এই মেয়েটা যে কিঞ্চিত পাগল প্রকৃতির, এই সত্যি স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল আরশাদ। প্রথম প্রথম তার পাগলামিগুলোতে বিরক্ত লাগলেও যতই দিন যাচ্ছে ততই এগুলো ভালো লাগতে শুরু করে আরশাদের কাছে। আরশাদ হালকা হেসে বলল, এই মাছ নদীতে কি পাবো কোথায়? নওশীন গাল ফুলিয়ে বলল, সেটা আমি কিভাবে জানবো? আমার ঠিক এখনই গিফট পেতে ইচ্ছা করছে, আর তুমি এখনই আমাকে গিফট দেবে। কয়েক মুহূর্ত চুপ করে রইল আরশাদ। অবশেষে নীরবতা ভঙ্গ করে হালকা গলায় বলল, আই লাভ ইউ। এই কথাটা আমি আগে কাউকে বলিনি, তোমাকে প্রথম বললাম। আপাতত এটাকে গিফট হিসেবে ধরে নাও। চমকে উঠে আরশাদের দিকে তাকালো নওশীন। বিস্ময়ে তার চোখ দুটো জলজল করছে। মুহূর্তের জন্য যেন সে ভুলেই গেছে নিঃশ্বাস কি করে নিতে হয়। এমন ভয়ঙ্কর সুন্দর একটা কথা বলার আগে বিন্দুমাত্র পূর্বাভাস দেওয়ার প্রয়োজন মনে করল না ছেলেটা। বিস্ময়ে আনন্দের রীতিমতো হাত পা কাঁপছে নওশীনের। আরশাদ মজার ছলে বলল, এত হাত পা কাঁপাকাঁপির কি আছে? নিজে তো সুযোগ পেলেই আমার সাথে ফ্লার্ট করে বেড়াও, আর আমি করলে দোষ? দিনভর পাগলামি করে বেড়ানো নওশীন এবার একেবারে স্থির হয়ে গেল। তার চোখ দুটো বেয়ে অঝরে গড়িয়ে পড়ছে অশ্রু। কান্না যে এত সুখময় হতে পারে কে জানতো। নওশীন চোখের জল মোছার কোনো চেষ্টা না করেই বলল, আই লাভ ইউ টু সাদ। সাদ। ভালোবেসে আরশাদকে এই নামটাই দিয়েছিল নওশীন, যে নামে আরশাদকে ডাকার অধিকার একমাত্র তার। অবশেষে তার নামহীন সম্পর্ক একটা নাম পেল ভালোবাসা। তবে ভালোবাসার সম্পর্কটাকে সকলের আড়ালেই রেখেছিল তারা। ক্যারিয়ারের কথা ভেবে ভালোবাসাকে লুকিয়ে রাখার মতো মানুষ আরশাদ নয়। সে চেয়েছিল সম্পর্কের আরো সুন্দর একটা নাম দিয়ে তবে প্রকাশ্যে আনতে। প্রহরের শুটিং বহু আগেই শেষ। সিনেমার শুটিং শেষ হয়ে যাওয়ার পরও হাজারো জটিলতা থাকে। এডিটিং, ডাবিং, সেন্সর বোর্ডে জমা দেওয়া, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগাযোগ করা, সিনেমার প্রচার প্রচারণা, এসব মিলিয়ে শুটিংয়ের পরেও মুক্তির জন্য প্রস্তুতি নিতে নিতে 1 বছর লেগে গেল সিনেমাটার। এই 1 বছরে যেন সকল সীমা পাড়িয়ে গেছে আরশাদ আর নওশীনের প্রেম। দুজনে যতই ব্যস্ত থাকুক না কেন, দিনে অন্তত একবার দেখা করা চাই। ছুটির দিনগুলোতে ছদ্মবেশে কোনো একটা লাইব্রেরিতে গিয়ে বসে থাকে তারা। ঘন্টার পর ঘন্টা নওশীনকে বই পড়ে শোনায় আরশাদ। কাজের মাঝে ডুবে থাকতে থাকতে কেমন যান্ত্রিক হয়ে উঠেছিল আরশাদ। তাকে যান্ত্রিকতার মাঝ থেকে এক প্রকার টেনে তুলেছে নওশীন। কাজের বাইরেও যে মানুষের একটা জীবন হতে পারে নতুন করে শেখালো তাকে। ঘনিয়ে এলো প্রহর সিনেমার মুক্তির তারিখ। সিনেমা মুক্তির আগের বেশ কয়েকদিন থেকে প্রচারণায় ব্যস্ত দুজনে। সারাদিন তাদের কাটছে বিভিন্ন টিভি চ্যানেল আর পত্রপত্রিকায় ইন্টারভিউ দিয়ে। খারাপ লাগছিল না আরশাদের। নওশীন সারাটা দিন তার চোখের সামনে। মন চাইলে চোখের তৃষ্ণা মেটানো যাচ্ছে, তবুও যেন স্বস্তি পাচ্ছে না আরশাদ। পৃথিবীর কাছে তো তারা কেবলই একে অপরের সহশিল্পী। ইন্টারভিউতেও তার থেকে বেশি কিছু নয় তারা, অথচ আরশাদের যে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে ইচ্ছা করছিল, নওশীন আমার। মনের ভিতর তীব্র এক জ্বালাপোড়া সৃষ্টি হয়। সেই জ্বালাপোড়া আরও তীব্রতর হতে শুরু করে 13ই এপ্রিল, প্রহর মুক্তির ঠিক আগের দিন। প্রচার প্রচারণায় দুজনে এতটাই ব্যস্ত যে সারাদিন নিজেদের মধ্যে কোনো কথা বলারও সময় পায়নি। একান্তে সময় কাটানোর কথা তো দূরেই থাক। নওশীন কয়েকবার সকলের অগোচরে তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি নিক্ষেপ করেছে, তবে সেই হাসি ভেতরকার জ্বালাপোড়া কমাবার জন্য যথেষ্ট নয়। দিন পেরিয়ে রাত হয়ে গেল।
নওশীন পুরোটা দিন তার চোখের সামনে, তবুও তাকে নিজের মতো করে পেতে পারল না আরশাদ। সেদিনের শেষ ইন্টারভিউটা শেষ করে যে যার বাড়ি ফিরে গেল। দিনভর ধকল সামলাতেও বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার প্রয়োজন মনে করল না আরশাদ। তার মন তখন ফুটছে রাগে, আক্ষেপে। এত বড় একটা দিন, এত এত মুহূর্ত, সেখানে থেকে কিছুটা হলেও সময়ের জন্য সে পাবে না নওশীনকে। আর রাগ নওশীনের উপর হচ্ছে না, বেচারির তো কোনো দোষ নেই। তার সমস্ত রাগ বাস্তবতার উপর। কেন তাকে আর নওশীনকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? তারা একে অপরকে ভালোবেসেছে, অন্যায় কিছু তো আর করেনি। ঝোঁকের মাথায় আরশাদ আবারও বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়ি নিয়ে সোজা থামলো নওশীনের বাড়ির সামনে। পকেট থেকে মোবাইলটা বের করে নওশীনের নাম্বারে ডায়াল করলো। নওশীন ফোনটা রিসিভ করতে আরশাদ হড়বড় করে বলল, এই, তুমি আমাকে বিয়ে করবে? এমনিতেই বেচারি সারাদিন সিনেমার প্রচার করে ক্লান্ত, তার উপর এমন কথা শুনে দিকবিদিক শূন্য হয়ে পড়ে নওশীন। কাপা কাপা গলায় বলে, মানে? মানে বলতে পারবো না। বিয়ে করতে চাইলে হ্যাঁ বলো, না করতে চাইলে না বলো। করবে? আরশাদের জোরাজুরিতে বাধ্য হয়ে ঝোঁকের মাথায় নওশীন বলে দেয়, হ্যাঁ, করব। তাহলে বাইরে এসো, আমি তোমার বাসায় নিচে ওয়েট করছি। আরশাদের পাগলামির শেষ নেই। নওশীন ভেবেছিল এটাও হয়তো তেমনি কোনো পাগলামির অংশ। অনিশ্চিত ভঙ্গিতে বাড়ি থেকে বের হয়ে উঠে বসে আরশাদের গাড়িতে। আরশাদের মুখে কোনো কথা নেই, ব্যস্ততার সঙ্গে গাড়ি স্টার্ট দেয় সে। গাড়ি গিয়ে থামে কাজী অফিসের সামনে। মাত্র আধা ঘন্টার ব্যবধানে নওশীন হয়ে গেল আরশাদের স্ত্রী। বিয়ের কাগজে সই করে বিজয়ীর হাসি ফুটে উঠল আরশাদের ঠোঁটে। বাস্তবতার সাথে অদৃশ্য এক খেলায় জিতে গেছে সে। বাস্তবতা তার ভালোবাসার মানুষটার সঙ্গে তাকে কিছুটা সময় কাটাতে দেয়নি। ভালোবাসার মানুষটাকে 24 ঘন্টার জন্য নিজের করে নিল আরশাদ। বিয়ের পরের দিনগুলো কাটলো স্বপ্নের মতো। আরশাদের দিনটা শুরু হয় নওশীনকে দেখে, দিনের শেষটাও হয় তার মুখটা দেখে। এমন একটা জীবনের জন্যই যেন চিরকাল অপেক্ষা করেছিল সে। পৃথিবীর কাছে এখন তার ভালোবাসাকে গোপন রাখার প্রয়োজন নেই, তাই সম্পর্কের নতুন এই সুন্দর নামটা আজ সকলেরই জানা। বিয়ের ঠিক পরপরই নওশীন ঘোষণা করলো সে আর বেশি একটা সিনেমা করবে না। তার সকল মনোযোগের কেন্দ্রবিন্দু এখন থেকে তার সংসার আর আরশাদ। বিয়ের 1 বছরের মাথায় নতুন বাড়ি কিনলো আরশাদ। ইন্ডাস্ট্রির তারকাদের মাঝে সব থেকে বড় এবং বিলাসবহুল বাড়ি। নিজের হাতে পুরো সংসারটাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল নওশীন। দেয়ালে দেয়ালে তার পছন্দের সব আর্টওয়ার্ক আর লিভিং রুম জুড়ে অ্যান্টিক শোপিস। বিয়ের 1 বছর পর থেকে নওশীনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে আরশাদ। এই পরিবর্তনগুলো চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। আর আগের মতো পাগলামির রেশ নেই তার মাঝে। আরশাদের সঙ্গে দূর দূরান্তে ঘুরে বেড়াতে তার অনাগ্রহের শেষ নেই। আগের মতো ধৈর্য ধরে আরশাদ পড়ে শোনানো বইয়ে মনোযোগ দিতে পারে না নওশীন। বিয়ের পর একটা মেয়ের মাঝে কিছুটা পরিবর্তন হলেও পরিবর্তন না এসে পারে না। নওশীনের মাঝেও এসেছে। আর এই পরিবর্তন খুব একটা বিচলিত করলো না আরশাদকে। দিনভর সংসার নিয়ে ব্যস্ত থাকার পর কারই বা ইচ্ছে করবে বই শুনতে? নতুন করে আরও এক পরিবর্তনের দেখা তার মাঝে পেল আরশাদ। নওশীনের সকল আগ্রহের কেন্দ্রবিন্দু এখন ইন্ডাস্ট্রি। দিনভর কর্মব্যস্ততার পর অবশেষে দুজন যখন একান্তে কিছুটা সময় পায়, সেই সময় নওশীনের মুখে কেবল ইন্ডাস্ট্রির কথা। অমুক পরিচালক কাকে নিয়ে সিনেমা বানাচ্ছে, অমুক প্রোডাকশন হাউসের সিনেমায় কোন কোন অভিনয় শিল্পী কাজ করছে, এসব প্রশ্নে অতিষ্ঠ করে তোলে আরশাদকে। নওশীন বদলে গেলেও বদলে গেল না তাদের ভালোবাসা। আরশাদ তার পরিবর্তনে বিরক্ত না হয়, বরং সেই পরিবর্তনের মাঝে নিজেকে অভ্যস্ত করে নেওয়ার চেষ্টা করে। সে বেশ বুঝতে পারছিল নওশীন নিজ ইচ্ছায় সিনেমা কম করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, তবে অভিনয়ের ইচ্ছা তার মধ্যে থেকে ফুরিয়ে যায়নি। বিয়ের পর তাই নওশীনের সঙ্গে আরও একটা সিনেমায় অভিনয় করে আরশাদ। বলাই বাহুল্য যে সিনেমাটিও হয় ব্লকবাস্টার। বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একজন নায়ক বছরের পর বছর নিজের একই অবস্থান ধরে রাখতে পারে, একই জৌলুসে অভিনয় করে যেতে পারে, বরং সময়ের সাথে সাথে তার খ্যাতি যেন আরও বাড়তেই থাকে। তবে একটা মেয়ের ক্ষেত্রে এমনটা হয় না। মেয়েদের ক্যারিয়ার সর্বোচ্চ 6-7 বছর তুঙ্গে থাকে, এরপর ধীরে ধীরে তা তলানির দিকে গিয়ে থাকে। নতুন নতুন নায়িকার আগমন ঘটে ইন্ডাস্ট্রিতে, ফলে পুরনো নায়িকার প্রতি আর সেরকম কোনো আকর্ষণ অনুভব করে না দর্শকেরা। ঠিক এমনটাই হয়েছিল নওশীনের ক্ষেত্রে। বিয়ের পর আরশাদের সঙ্গে ওই সিনেমায় অভিনয়ের পরও আরও 2-1টা নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করেছিল সে। সেই সিনেমাগুলো হিট হলেও আগের মতো ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না। ক্যারিয়ার নিয়ে মনে মনে বেশ চিন্তিত থাকলেও তা খুব একটা প্রকাশ করত না নওশীন। বিয়ের 2 বছর তখন পেরিয়ে গেছে। আরশাদ রাত 2টো পর্যন্ত শুটিং করে বাড়ি ফিরেছে। বেচারা এতটাই ক্লান্ত ছিল যে ঘরে পা রাখতেই বিছানায় গা এলিয়ে দেয়। ভোরের আলো ফুটে উঠতে না উঠতে শুরু হয়ে গেল নওশীনের ডাকাডাকি। সাদ, সাদ, ওঠো না। আরশাদ ঘুম জড়ানো কণ্ঠে বলল। হুম। নওশীন উৎফুল্ল ভঙ্গিতে বলল, ওঠো তো, জরুরি কথা আছে তোমার সঙ্গে। আরশাদ চোখ দুটো বুজে দেখেই বলল। বলো। নওশীন মজার ছলে বলল, আগে ওঠো তো, না হলে কিন্তু ইলেকট্রনিক শক দিব। আরশাদ ক্লান্ত ভঙ্গিতে বলল, দাও।
নওশীন হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আই এম প্রেগনেন্ট। কথাটা যেন সত্যি ইলেকট্রিক শকের মতো কাজ করলো আরশাদের কাছে। তড়িৎ গতিতে উঠে বসলো সে, চোখ বড় বড় করে তাকিয়ে রইল নওশীনের দিকে। আরশাদ বিস্মিত গলায় বলল, সত্যি? নওশীন হাসি হাসি গলায় বলল, মিথ্যে কথা বলার জন্য এত সুন্দর একটা ঘুম থেকে ডেকে তুলি তোমাকে? আরশাদের জীবনের সব থেকে সুন্দর দিনটি 22শে মার্চ। প্রথমবারের মতো এই দিনটাতে সে কোলে নেয় তার রাজকন্যাকে। নার্স যখন গোলাপি তোয়ালেতে মুড়িয়ে তাকে এনে আরশাদের কোলে তুলে দেয়, বিশ্বাসই হচ্ছিল না এই ফুটফুটে পদ্ম ফুলটা নাকি তার। বাবা হওয়ার অনুভূতি যে এত সুন্দর হতে পারে আগে কখনো কল্পনাই করেনি আরশাদ। নওশীনের প্রেগন্যান্সির খবর মিডিয়ায় জানানো হয়নি, তার ইচ্ছাতেই এই খবরটিকে আড়ালে রাখা হয়েছিল। কথা পৃথিবীতে আসার কয়েকদিন পর নওশীন বলল, বাবুকে কয়েক বছর আড়ালে রাখি, তোমার ক্যারিয়ারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। নওশীনের সঙ্গে এ নিয়ে আরশাদের তুমুল মতের বিরোধিতা হয়। সন্তানকে সমাজে নিজের পরিচিতি দেওয়ার থেকে ক্যারিয়ার কখনোই মুখ্য হতে পারে না। তাছাড়া আরশাদ হকের খ্যাতি এতটাই ঠুনকো নয় যে তার সন্তান আসার খবরে তা হারিয়ে যাবে। শেষমেশ আরশাদের জেদের সঙ্গে পেরে ওঠে না নওশীন। পুরো পৃথিবী জানতে পারে আরশাদ বাবা হয়েছে আর সে মা হয়েছে। এই সুসংবাদ পৃথিবীর সামনে আসায় আরশাদের ক্যারিয়ারের উপর কোনো রকম খারাপ প্রভাব তো পড়েই না, বরং ভক্তকুলের অভিনন্দনে ভাসতে থাকে সে। কথার দেখাশোনায় নওশীনকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করে আরশাদ। কথার এক বদভ্যাস ছিল সারা রাত জেগে থেকে ভোর রাতে ঘুমানো। যতক্ষণ কথা জেগে থাকবে ততক্ষণ নওশীনকেও জেগে থাকতে হয়। তবে তাকে একা জেগে থাকতে দেয়নি কখনো আরশাদ, সেও জেগে থাকে নওশীনের সঙ্গে। পরিবারের নতুন সদস্যের আগমনের পর আমরা তাকে নিয়ে এতটাই ভুলে যাই যে মায়ের দিকে তেমনভাবে নজর দিতে পারি না। আরশাদও কথার উপস্থিতিতে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিল, তাই তার চোখ এড়িয়ে যায় নওশীনের মধ্যকার পরিবর্তন। সন্তান জন্মদানের পরপরই প্রায় বেশিরভাগ মায়েরই শিকার হয় পোস্ট পার্টাম ডিপ্রেশনের। জীবনের এই আকস্মিক পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগে তাদের। কারো কারো ক্ষেত্রে সেই সময়টা খুবই কম, কারো কারো ক্ষেত্রে বেশি। নওশীনের ভেতরটা পুরোপুরি বদলে গেল। মিষ্টভাষী নওশীন আজকাল বাড়ির সকল স্টাফদের সঙ্গে চড়া গলায় কথা বলে। তারা সামান্যতম ভুল করলেও চেঁচেমেচি করে পুরো বাড়ি মাথায় তুলে। তার থেকেও বড় কথা, ছোট ছোট যে কোনো কারণেই হোক আরশাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে হবে তাকে। ঝগড়ার জন্য কারণ খুঁজে বের করাই হয়ে উঠল নওশীনের সারাদিনকার প্রধান কাজ। নওশীনের একটাই অভিযোগ, আরশাদ সময় দেয় না তাকে। দেশের সব থেকে বড় সুপারস্টার আরশাদ, সারা মাসেই তাকে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। কখনো শুটিং, কখনো ডাবিং, কখনো বিজ্ঞাপনের শুটিং, সেটার ডাবিং, নতুন সিনেমার সাইনিংয়ের আগে পরিচালকের সঙ্গে মিটিং, শুটিংয়ের আগের রিহার্সাল, কাজের শেষ নেই আরশাদের। নওশীন যেহেতু একই পেশার মানুষ, আরশাদের পরিস্থিতিটা তার থেকে ভালো করে কারো বোঝার কথা নয়, কিন্তু নওশীন বোঝেনি। দিন দিন তার অভিযোগের পাল্লা ভারী হতেই থাকে। ঝগড়াঝাটি যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টাই করে আরশাদ। সে বেশ বুঝতে পারছিল নওশীন এখন ভালো নেই, স্বাভাবিক নেই, তাই আরশাদও তাকে স্বাভাবিক হওয়ার জন্য কিছুটা সময় দিচ্ছিল। সময়ের আবর্তনে স্বাভাবিকতার লেশ মাত্র এলো না, বরং বেড়ে গেল অস্বাভাবিকতা। আরশাদকে বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়ে নওশীন ড্রাগ নিতে শুরু করে। শুধু ড্রাগ নিয়ে ক্ষান্ত থাকেনি সে, নেশাগ্রস্ত অবস্থায় সাংবাদিকদের ফোন করে বলেছে, আপনারা নিউজ করুন যে আমি ড্রাগ নিচ্ছি। সেই ভয়াবহ পরিস্থিতি শক্ত হাতে সামাল দিয়েছে আরশাদ। পত্রপত্রিকা যাতে এই ব্যাপারটা নিয়ে লেখালেখি না হয় সেজন্য মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করে সাংবাদিকদের। নওশীন যাতে তার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে সেজন্য দীর্ঘদিন বন্ধ রাখে সব শুটিং। নওশীনের কথাকে নিয়ে আরশাদ ঘুরতে যায়। সে সময় নওশীন তার কাছ থেকে চেয়েছিল, সেই সময় তাকে দেয়। ধীরে ধীরে সবটা আগের মতো হয়ে গেলেও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছিল। নওশীন আর সেই আগের নওশীন নেই। সম্পর্কের শুরুর দিনগুলোতে আরশাদের কাজই ছিল তার গর্ব, কিন্তু আজকাল সেই কাজটাই যেন আর সহ্য করতে পারে না সে। নতুন কোনো সিনেমার প্রস্তাব পেলে আরশাদের অভ্যাস সেই সিনেমার গল্প নিয়ে নওশীনের সঙ্গে আলোচনা করা। গল্পের প্রতি নিজের প্রকৃত মতটাই এতদিন দিয়ে এসেছে নওশীন, কিন্তু আজকাল তার কাছে সব গল্পই খারাপ। এই গল্পে আরশাদের একেবারেই অভিনয় করা উচিত নয়। নওশীন মূলত চাইতো আরশাদ কাজ কমিয়ে দিয়ে তার কাছে বেশি সময় জুড়ে থাক। আরশাদের কাজকে ঈর্ষা করতে শুরু করে সে। তবে এমনটা নয় যে ছুটির দিনগুলোতে আরশাদের সঙ্গে খুব আনন্দে থাকতো। ছুটির দিনে আরশাদ যখন পুরোটা দিন বাড়িতে, তখন কোনো না কোনো একটা অজুহাতে তার সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত হয়ে পড়ে নওশীন। আরশাদের জায়গায় অন্য কোনো ছেলে থাকলে এতদিনে বিতৃষ্ণা জন্মে যেত নওশীনের প্রতি। তবে আরশাদ তো আর অন্য ছেলেদের মতো না। সে নওশীনকে ভালোবেসেছে, তার ভালোবাসা ক্ষণস্থায়ী নয়। আমৃত্যু নওশীনকে নিজের করে পাবে বলেই তো ভালোবেসেছিল তাকে। সম্পর্কের শুরুর দিকে কাটানো ওই মোহনীয় দিনগুলো ভালোবাসা নয়,
দূর দূরান্তে ঘুরতে যাওয়া, সারা রাত জেগে ফোনে কথা বলা, আগ্রহ নিয়ে একে অপরের কথা শোনা, এইসবই মানুষের মনের মাঝে এক প্রকার মোহের সৃষ্টি করে ঠিকই, তবে এটি ভালোবাসা নয়। একটা মানুষ যখন চিরকালের জন্য নিজের হয়ে যায়, তার দোষ গুণ সবটাই যখন নিজের হয়ে ওঠে, তখনই সেটা ভালোবাসা। নওশিনকে ভুল না বুঝে তার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করতে শুরু করে আরশাদ। তার অভিযোগ মোতাবেক কাজও একটু একটু করে কমিয়ে আনতে শুরু করে, তবুও সম্পর্কটা আগের মতো হয়ে উঠতে পারে না। নওশিনকে ঢাকায় রেখে বহুবার ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে শুটিংয়ে গিয়েছে আরশাদ। কখনোই তাকে অবিশ্বাস করার কথা তার মনে আসেনি। যে মানুষটাকে সে সব থেকে বেশি ভালোবাসে, খুব স্বাভাবিকভাবে তার উপর বিশ্বাসটাও বেশি। সে মানুষকে অবিশ্বাস করে কি করে? তেমনই একবার শুটিংয়ের জন্য আরশাদ যায় ভারতে, যেখানে বিভিন্ন রাজ্যে শুটিং চলে প্রায় 25 দিন ধরে। দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এলো আরশাদ। খুব আশ্চর্যজনকভাবে খেয়াল করলো নওশিনা অস্বাভাবিক নেই। সে আগের মতো হাসছে, গল্প করছে, বাড়ি ফিরতে দেরি হলে ঝগড়া করছে না। আরশাদ ভাবলো এই দূরত্বের বোধহয় প্রয়োজন ছিল, দূরত্বটাই তাদেরকে আরো কাছাকাছি এনেছে, নওশিনের মাঝে এনেছে এই ইতিবাচক পরিবর্তন। স্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক সময় বেশ ভালোই কাটছিল। কথা এর মাঝে পা রাখে দুয়ে। কথার দ্বিতীয় জন্মদিনে আরশাদ জানতে পারে দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছে সে। জীবনটা যেন ঠিক আগের মতো হয়ে উঠল, স্বপ্নের মতো সুন্দর। একটা ফোন কল, কতগুলো ছবি, সেই স্বপ্নটা যেন দুঃস্বপ্নের মতো বদলে দিল। নওশিনের মামাতো ভাই কবিরের সঙ্গে ফোনে সে কয়েক মিনিটের কথোপকথন দুঃস্বপ্নের মতো ধরা দিল আরশাদের কাছে। লোকটা বেশ স্বাভাবিকভাবেই বলল, আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে সে আমার, তাকে প্লিজ নিজের বলে পরিচয় দেবেন না। নিজের ভালোবাসার উপরে এতটাই জোর ছিল যে লোকটার কথাগুলো রীতিমতো অবিশ্বাস করে আরশাদ। কিন্তু নওশিনকে অবিশ্বাস করে না। তার বিশ্বাস ভাঙে কবিরের পাঠানো ওই ছবিগুলো দেখে। নিজের ভালোবাসার মানুষকে আরেক পুরুষের গায়ে ঢলে পড়ার দৃশ্য সহ্য করতে পারেনি আরশাদ। মনে হচ্ছিল এর থেকে মৃত্যু বহুগুণ কম যন্ত্রণাদায়ক। এমন তো নয় এই জীবনে এক মুহূর্তের জন্য সে অবহেলা করেছে নওশিনকে। তার সকল চিন্তাভাবনার কেন্দ্রেই তো নওশিন। নিয়মিত সবিজ অঙ্গনে পদচারণা আরশাদের। চারিদিকে গিজগিজ করছে সুন্দরী নারী, কারো দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি আরশাদ। কারণ সে জানে পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটা তার, আর সেই মেয়েটাই কিনা তার সঙ্গে এমনটা করলো। তার বিশ্বাস ভেঙে চুরমার করে ফেললো নির্দ্বিধায়। যারা ভালোবাসে তাদের থেকে বড় বোকা নাকি কেউ হয় না। আশাদের ক্ষেত্রেও এই সত্য প্রযোজ্য। ভালোবাসা তাকে এতটাই আঁকড়ে ধরেছিল যে তার সঙ্গে হয়ে যাওয়া এই অন্যায়টাও প্রভাবিত করতে পারেনি তাকে। ক্ষমা করতে চেয়েছিল নওশিনকে সে। ডিভোর্সের কথাটা নওশিনই প্রথম তুলে। আশাদের অবহেলা নাকি তারা সহ্য হচ্ছে না। কাজকে একটু বেশি সময় দেওয়ায় যদি অবহেলা হয়, তাহলে সত্যিকারের অবহেলা পেলে কি করতো নওশিন? ভালোবাসা কোনো পরিমাপের স্কেল নয়। এটি কমতে বাড়তে পারে না। ভালোবাসা হয় থাকে, না হয় চিরতরে চলে যায়। যে মুহূর্তে নওশিন ডিভোর্সের কথা বলল, ঠিক সেই মুহূর্তে আশাদের ভালোবাসা ভেঙে চুরমার হয়ে যায়। এতকাল মনের মাঝে যত্নে গড়ে তোলা ভালোবাসা চোখের পলকেই ভেঙে একাকার। বাস্তবতাকে বিশ্বাস করতে পারছিল না আরশাদ। মনে হচ্ছিল কোনো এক ঘোরের মধ্যে আছে সে, সময়ের সাথে সাথে ঘোর কেটে যাবে। কিন্তু না, যা সে অনুভব করছিল তা ঘোর ছিল না। তার ভালোবাসা প্রথমত তার বিশ্বাস ভেঙেছে, দ্বিতীয়ত নির্দ্বিধায় তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছে। ডিভোর্স নিয়ে কোনো প্রকার বাধা দেয়নি আরশাদ। ভালোবাসায় যেখানে নেই সেখানে একই সঙ্গে থাকার তো কোনো মানে হয় না। নওশিনের সঙ্গে এতটা বছর আরশাদ সুখী ছিল। সুখী মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে, মুহূর্তে তাদের হৃদয় হাহাকার ভরে ওঠে না। নিঃশ্বাসগুলো অপূর্ণ বলে মনে হয় না। প্রতি সকালে ঘুম ভাঙলে আনমনে ঠোঁটে ক্ষীণ হাসি ফুটে ওঠে। এই সুখী মানুষটা নিমিষেই বদলে গেল। একটা জায়গায় আটকে রইল আরশাদের মস্তিষ্ক। কিছুই ভাবতে পারছিল না সে, অথচ ভাবনা চিন্তা করার মতো বিষয়ের অভাব তার নেই। নওশিন কেন এমনটা করলো? কেন তার ভালোবাসাকে অবজ্ঞা করলো? কি করে পারলো তার বিশ্বাস ভেঙে অন্য কারোর সঙ্গে রাত্রি যাপন করতে? কি করে পারলো অন্য কারো সন্তানের মা হতে? কোনো চিন্তাই করতে পারছিল না সে। তার মস্তিষ্কে কেবল ওই দিনের দৃশ্যটাই ঘুরপাক খায়। নওশিন এক প্রকার জোর দিয়ে সেদিন বলেছে, জানি আমি একটা ভুল করে ফেলেছি, বাধ্য হয়ে ভুল করেছি। তুমি আমাকে বাধ্য করেছো। এই পৃথিবীতে রোজ হাজারো সম্পর্ক ভাঙে গড়ে। মানুষ তার ভালোবাসার মানুষের বিশ্বাস ভেঙে চুরমার করে দেয় অবলীলায়। কিন্তু বিশ্বাস ভাঙার পেছনে তো একটা কারণ থাকে। আরশাদ নওশিনকে সময় দিতে পারে না, এতটুকুই দীর্ঘদিনের এই সম্পর্ক ভেঙে দেওয়ার কারণ। আর এদিকে যে আরশাদ নিজের সবটা দিয়ে তাকে ভালোবাসলো, নওশিনকে নিয়ে এলো নিজের পৃথিবীর কেন্দ্রে, এসবের কোনো মূল্য নেই। ভালোবাসার মানে তাহলে কেবলই সময় আদান প্রদান? কষ্ট হচ্ছিল আরশাদের তখন। এতটা কষ্ট এ জীবনে আর কোনোদিনও হয়েছে কিনা কে জানে। নওশিনের জন্য কষ্ট হচ্ছিল না, কষ্ট হচ্ছিল নিজের জন্য, ফেলে আসা দিনগুলোর জন্য, মূল্যবান ওই সকল অনুভূতির জন্য। যে মানুষটা তার বিশ্বাস ভঙ্গ করলো, তার জন্যই একদিন আরশাদ অনুভব করেছিল পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভূতিগুলো।
ভাবতেই ঘৃণা ধরে যায় নিজের প্রতি। যেদিন কোর্টে তারা ডিভোর্স পেপার সাইন করতে গেল সেদিন নওশীন তার দিকে ছলছল চোখে তাকিয়ে বলেছিল, তুমি আমাকে মিস করবে না? সে প্রশ্নের জবাব দেয়নি আরশাদ। জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। মিস সে করবে ঠিকই, তবে সে নওশীনকে, যাকে সে ভালোবেসেছিল, যার সঙ্গে অগণিত সুন্দর মুহূর্ত কাটিয়েছিল, কিন্তু তার সামনে যে দাঁড়িয়ে আছে তার সঙ্গে সে আগের নওশীনের কোনো মিলই নেই। এই নওশীনের অন্তরাত্মা বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ। ডিভোর্সের পরের দিনগুলো ছিল অসম্ভব যন্ত্রণাদায়ক। একদিকে নওশীনের বিশ্বাসঘাতকতার স্বাদ এখনো ভুলে উঠতে পারেনি আরশাদ, আরেকদিকে পত্রপত্রিকায় তার দিকে আঙ্গুল তুলেই হচ্ছে লেখালেখি। আরশাদ নাকি কোনো এক মডেলের সঙ্গে প্রেমে জড়িয়ে যায়, সে কারণেই তাদের এই ডিভোর্স। বড্ড অসহায় লাগতে শুরু করে আরশাদের, নিজেকে অতি তুচ্ছ বলে মনে হয়। এই পৃথিবীতে যে কেউ তার অনুভূতি নিয়ে খেলতে পারে, তার দিকে আঙ্গুল তুলতে পারে, নিজের অস্তিত্বকে নিজেই প্রশ্নবিদ্ধ করতে শুরু করে আরশাদ। যে মানুষটা দিনরাত কাজ নিয়ে ব্যস্ত থাকে, আজকাল সে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে সিগারেট আর ড্রিঙ্কসের বোতলে ডুবে আছে। না, দোষ কারোরই নয়, নওশীনের কোনো দোষ নেই। তার যার সঙ্গে খুশি তার সঙ্গে রাত্রি যাপন করতে পারে। পত্রপত্রিকায় ওই সাংবাদিকদেরও কোনো দোষ নেই। তাদের পত্রিকা, তাদের কলাম, যা ইচ্ছা তাই লেখার অধিকার তাদের আছে। সব দোষ নিজেকে দিতে লাগলো আরশাদ। নিজের দোষে এতটা যন্ত্রণা পেতে হচ্ছে তাকে। কি দরকার ছিল নওশীনকে এতটা ভালোবাসার? কি দরকার ছিল সম্পর্কটাকে সবকিছুর ঊর্ধ্বে প্রাধান্য দেওয়ার? দিন শেষে আরশাদ বুঝতে পারলো এই ভালোবাসা শব্দটাই মিথ্যা। ভালোবাসা বলতে পৃথিবীতে আসলে কিছু নেই। যাকে আমরা ভালোবাসা বলে ভুল করি তা কেবলই মোহ। কারো মোহ আগে কাটে, কারো দেরিতে। ভালোবাসা নামক এই বিশৃঙ্খলায় কখনো নিজেকে জড়াবে না বলে ঠিক করলো আরশাদ। জড়াবে কি করে? এই শব্দটার উপর থেকে তার সকল প্রকার বিশ্বাস উঠে গেল। একটা সময় অতীতে ডুবে থেকে মনটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে। মাইগ্রেনের ব্যথাটাও হয়তো উঠেছে। সে যে অস্বাভাবিক মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে সে গেছে তা ভাবতে হৃদয়টা বারবার মোচড় দিয়ে উঠছে। আচমকায় চোখ মেলে তাকালো আরশাদ। ঘর জুড়ে অন্ধকার, তবু তার চোখ জ্বালাপোড়া করছে। যতটা ধীর গতিতে স্মৃতিগুলো মনের মাঝ দিয়ে বয়ে গেল, ততটাই ঝড় গতিতে বয়ে গেল অন্য আরেক স্মৃতি, অরা স্মৃতি। পরিস্থিতির চাপে নিজের ম্যানেজারকে বিয়ে করা, একটু একটু করে অরাকে জানতে শেখা, নিজের সব সিক্রেটগুলো নির্দ্বিধায় তাকে বলে দেওয়া, লাল শাড়িতে অরাকে দেখে ধাক্কা খাওয়া, একটু একটু করে মেয়েটার প্রেমে পড়ে যাওয়া, রাঙামাটিতে ওই পাহাড় ঘেরা রিসোর্টে তাকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া, অরার হারিয়ে যাওয়া, অরার ফিরে আসা, তাকে একদমই নিজের করে পাওয়া, এই সবগুলো দৃশ্য একসঙ্গে ঝড়ের গতিতে আছড়ে পড়ল আরশাদের মনে। এতটা সময় অতীতে আটকে ছিল সে, তার মনে হচ্ছিল আবারও সেই সময়টাই ফিরে গেছে, যে সময়টায় ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছিল তার। ভালোবাসাকে নিতান্তই ছেলে খেলা ছাড়া আর কিছুই মনে হতো না তার। কিন্তু না, সে তো আর সেই সময়টাই নেই। আরশাদ আবারও নতুন করে ভালোবাসায় বিশ্বাস করতে শিখেছে, নতুন করে ভালোবাসতে শিখেছে, সবটাই অরার জন্যে। অনেকেরই বিশ্বাস সৃষ্টিকর্তা পৃথিবীতে সকলের জন্যই কাউকে না কাউকে পাঠিয়ে থাকে। মানুষ জীবনে তার ভালোবাসাকে খুঁজে পাওয়ার পরও যদি সে চলে যায়, তাহলে বুঝতে হবে সেই মানুষটা সৃষ্টিকর্তার পাঠানো নির্দিষ্ট মানুষটা নয়। সৃষ্টিকর্তা নওশীনকে আরশাদের জন্য পাঠাননি, সেজন্যই সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে গেল। এতগুলো দিনের সম্পর্কের অবসান হলো অত্যন্ত তিক্ততার সঙ্গে। ক্ষণিকের জন্য মনে হয়েছিল জীবনে সে এখানেই, ভালোবাসা বলতে আদতে কিছু নেই। কিন্তু না, ভালোবাসা আছে, যে ভালোবাসা আরশাদকে বাঁচিয়ে রেখেছে, নতুন জীবন দান করেছে। নওশীনের কাছ থেকে ওই আঘাতগুলো পাওয়ার পর যে আরশাদ যন্ত্রের মতো অনুভূতিহীন হয়ে উঠেছিল, তাকে নতুন করে হাসতে শেখালো এই ভালোবাসা। সৃষ্টিকর্তা আরশাদের জন্য যে মানুষটাকে পাঠিয়েছে সে অরা। অরা আছে বলেই আজকাল প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে শূন্যতা অনুভব করে না আরশাদ। উঠে বসলো আরশাদ। অন্ধকারের মাঝে হাতড়ে বেডসাইড টেবিলে রাখা সিগারেটের কেস থেকে একটা সিগারেট বের করলো। লাইটার ধরাতে গিয়ে তার হাত দুটো যেন একটু কেঁপে উঠল। সমস্ত শরীরে তার কাঁটা দিয়ে উঠছে। এতক্ষণে সে বুঝতে পারলো কি ভয়াবহ কাণ্ড সে ঘটিয়েছে। অরা এই মুহূর্তে তার পাশে নেই কেন? দুদিন ধরে অন্য ঘরে ঘুমাচ্ছে কেন? সবটাই তো তার জন্যে। সিগারেটে লম্বা একটা টান দিল আরশাদ। নিজেকে শান্ত করতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শান্ত করতে পারছে না। এত বড় একটা ভুল কি করে করতে পারল সে? অরা কালিয়া করে চলে যাওয়ার পর দিনরাত অতীতের ওই ঘটনাগুলো ঘুরপাক খেতে থাকে আরশাদের মস্তিষ্ক জুড়ে। দূরত্বের কারণেই তো নওশীন তার বিশ্বাস ভাঙার সুযোগ পায়। অরার চলে যাওয়ার পর দূরত্বটা তাই অসহনীয় হয়ে ওঠে। আরশাদ জানে অরা নওশীনের মতো নয়, তাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, তবুও আরশাদের ভয় হচ্ছিল। অরাকে হারানোর ভয় নয়, নিজের মন ভাঙার ভয়। সেবার নওশীন তার মনটাকে কয়েক কোটি টুকরায় ভেঙে চুরমার করে ফেলেছিল। ধৈর্য ধরে সেই ভাঙা টুকরাগুলো জোড়া লাগায় অরা। কিন্তু আবারও যদি মনটা ভেঙে যায়, এবার তো আর সেই একই যন্ত্রণা সহ্য করতে পারবে না আরশাদ। ঝোঁকের মাথায় নিজেকে যন্ত্রণা থেকে বাঁচানোর তাগিদে হোটেলের ম্যানেজারকে দিয়ে অরার ঘরে
ফিট করায় ওই স্পাই ক্যামেরা, যাতে ঢাকায় বসে নিজের ফোনের মাধ্যমে সর্বক্ষণ নজর রাখা যায় তার উপরে। আরশাদ জানতো সে যা করেছে তা ঠিক নয়। ওরা জানতে পারলে অসম্ভব রাগ করবে, তবুও যতটা সময় মোবাইলে ওরাকে দেখতে পাচ্ছিল ততটা সময় স্বস্তিতে ছিল সে। আরশাদের মনে পড়ে গেল সেদিন ওরাকে বলা প্রতিটা কথা, প্রতিটা শব্দ। ওই রাতে তোমার ঘরে কারো আসার প্ল্যান ছিল, আবার স্পাই ক্যামেরা খুঁজে পাওয়ায় তুমি সতর্ক হয়ে যাও আর তোমার প্ল্যানটাও ভেস্তে যায়। সেজন্য এত রিয়্যাক্ট করছো, তাই না? দুহাতে নিজের মাথা চেপে ধরল আরশাদ। সে এটা কি করে ফেলেছে? নিজেকে যন্ত্রণার হাত থেকে বাঁচাতে গিয়ে যন্ত্রণা দিয়ে ফেলেছে তার সব থেকে কাছের মানুষটাকে। কি করে পারলো সে এমনটা করতে? নিজের উপর সেদিন এক ফোঁটাও নিয়ন্ত্রণ ছিল না আরশাদের। সে যা বলেছে কিছুই জেনে বুঝে বলেনি। মস্তিষ্ক তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল অতীতে। বারবার মনে হচ্ছিল ওরা আর নওশিনের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা সময় সে ভাবত পৃথিবীর সব মেয়েরাই হয়তো নওশিনের মতো চরিত্রহীন, যাদের কাছে ভালোবাসার বিন্দুমাত্র মূল্য নেই। ওরা যখন তার ঘরে ক্যামেরা লুকিয়ে রাখার প্রতিবাদ করছিল, বারবার তখন নওশিনের মুখটা ভেসে উঠছিল চোখের সামনে। নওশিন যেমন দোষী হওয়ার পরও নিঃসংকোচে আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত ছিল, মনে হচ্ছিল ওরাও ঠিক একই কাজ করছে। সেদিন বারান্দায় নওশিনকে কড়া ভাষায় অনেক কঠিন কঠিন কথা শোনাতে চেয়েছিল, পারেনি। ভালোবাসা হারানোর শোকে সে পাথর হয়ে গিয়েছিল। ওরার প্রতিবাদ যখন তাকে নওশিনের কথা মনে করিয়ে দেয়, আরশাদ তখন মনের অজান্তে সেই ইচ্ছাটা পূরণ করে। যে ভঙ্গিতে সে নওশিনকে কঠিন কথা শোনাতে চেয়েছিল, একই ভঙ্গিতে সেই কথাগুলো শোনায় ওরাকে। আরশাদ স্বাভাবিক নেই, অতীত বর্তমান সব মিলেমিশে একাকার হয়ে গেছে তার কাছে। ওরার সঙ্গে ওরকম জঘন্য আচরণ করার আগে একবারের জন্যই নিজেকে প্রশ্ন করেনি সে, কিন্তু এসবের কোনো কিছুই তো ইচ্ছে করে করেনি আরশাদ। ওরাকে কষ্ট দেওয়ার কথা সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। নওশিনের সঙ্গে ডিভোর্সের পর অস্বাভাবিক মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যায় আরশাদ। যে ট্রমা তাকে বহুদিন আঁকড়ে ধরেছিল, সেই ট্রমা আবারও ফিরে এসেছে। আরশাদ সত্যিই পাগল হয়ে যাচ্ছে। গেস্ট রুমে ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল পড়ছে ওরা। গত কয়েক রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে চোখ দুটো অস্বাভাবিকভাবে রুগ্ন লাগছে। কাল রাতেও যথেষ্ট ঘুম হলো না। আজ মিটিংয়ে বেশ কয়েকটা প্রজেক্ট প্রেজেন্ট করা হবে। সবগুলো প্রজেক্টই কে ফিল্মসের ভবিষ্যৎকে ঘিরে। রাত 1টা পর্যন্ত ল্যাপটপে সেই প্রজেক্টগুলো দেখছে ওরা। কোনো ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে জানিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট টিমকে। আজ মিটিং শুরু হবে দুপুর 2টায়। তার আগে আগে নিশ্চয়ই ভুলভ্রান্তিগুলো শুধরে ফেলবে তারা। প্রজেক্ট রিভিউ শেষে ক্লান্ত হয়ে কথার পাশে গিয়ে শুয়ে পড়ে ওরা। তবুও ঘুম নেমে আসে না দুটো চোখে। শারীরিক ক্লান্তিতে মানুষ ঘুমাতে পারে, কিন্তু মানসিক ক্লান্তিতে পারে না। মনের কালো মেঘগুলো একটু একটু করে কাটতে শুরু করেছে। চিন্তাভাবনাগুলোকে আরও স্পষ্ট হতে শুরু করেছে। সারা রাত জেগে ওরা ভাবলো তার সঙ্গে যা ঘটেছে তাতে তার দোষটা কোথায়? সে তো তার কাজ করতেই গিয়েছিল ঢাকার বাইরে। সন্দেহ করলো আরশাদ। তার ঘরে স্পাই ক্যামেরা লুকিয়ে রাখলো আরশাদ। তাকে ওই বিশ্রী কথাগুলো বলল আরশাদ। ওরার জায়গায় ওরা তো ঠিকই আছে। আরশাদ ছাড়া অন্য কোনো পুরুষের কথা সে কল্পনাতেও আনতে পারেন, এবং এটাই সত্যি। তার সত্যি একমাত্র সে ছাড়া কারো জানার কথা নয়, কাউকে জানতেও হবে না। ওরা নিজে জানে, এটাই অনেক। আরশাদ তাকে সন্দেহ করছে, এতে তার তো কোনো দোষ নেই। এমনকি সন্দেহ করার মতো কোনো কাজও সে করেনি। ওরা দৃঢ়ভাবে ঠিক করেছে সে আর কষ্ট পাবে না। আরশাদের বলা ওই কথাগুলোর জন্যে নিজেকে দোষারোপ করবে না, নিজেকে ঘৃণা করবে না। আরশাদ তাকে অবহেলা করছে বলে কষ্টে ভেঙেও পড়বে না। আজকের দুনিয়ায় একটা মেয়ের আত্মসম্মান না থাকলে কঠিন বাস্তবতার সামনে টিকে থাকতে পারে না সে। ওরা নিজেকে সম্মান করবে। নিজেকে কষ্ট দেওয়ার মানে হলো আরশাদের ওই বাজে কথাগুলোকে স্বীকার করে নেওয়া। কিন্তু না, ওরা স্বীকার করবে কেন? সে তো কোনো দোষই করেনি। অফিসের জন্য তৈরি হয়ে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো ওরা। কথা ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। ওরা মেয়ের কপালে হাত বুলিয়ে দিয়ে কোমল স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।